আমার বন্ধু, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু তাজুল মোহাম্মদ, ডক্টর রাজা, সম্মানিত সুধীবৃন্দ, আলোচকবৃন্দ এবং যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান, ডক্টর শোয়েব সাইদ। শরৎচন্দ্র বলেছিলেন, পা থাকলে হাঁটা যায়, হাত থাকলেই লেখা যায় না। নিশ্চয়ই অনেক বিজ্ঞানী আছেন, বাংলাদেশেও আছেন, সর্বত্র আছেন, সবাই যে লিখতে পারেন তা তো না। এবং যে বিষয়টি নিয়ে গোটা পৃথিবী আমার কাছে প্রথমেই খাপে দেওয়ার মতো নাম ছিল কোভিড কাল। আমরা বলি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, পাকিস্তান হিন্দুস্তানের সময়, স্বাধীনতা যুদ্ধ, এটাকে আবার গ্রামের মানুষ বলে গন্ডগোলের সময়। শুনতে যদিও ভালো লাগে না, কিন্তু বলে তো এইভাবে। এবং আজকে গোটা পৃথিবী জানে এটা কোভিড কাল। গোটা পৃথিবীতে এরকম দুর্যোগ এত ব্যাপক আকারে আর কখনো হয়নি। বিজ্ঞান নিয়ে তো আমাদের অনেক রকমের ভাবনা চিন্তা আছে। আমার মনে আছে যখন প্রথম রেলগাড়ি শুরু হলো ভারতে, তখন হয়েছে রেলগাড়ি থেকে কি করে উঠবেন, কি করে নামবেন। প্রথম পরামর্শ হচ্ছে রেলগাড়ি সম্পূর্ণ থামিবার পর ডান হাতে হ্যান্ডেল ধরিয়া উঠবে। এই ছিল প্রথম উৎপত্তি। নামার সময় যে আগে এরকম ধরবেন, তারপর অথবা বসা থাকবেন, পুরোপুরি থামার পর নামবেন, আর উপর হইয়া পড়িয়া যাবেন। একেবারে বিজ্ঞানের একেবারে সহজ প্রযুক্তির ব্যবহার একেবারে চোখে আনন্দ দিয়ে। রবীন্দ্রনাথ নিজে বুঝেছিলেন যে বিজ্ঞানের প্রয়োজনীয়তা কতখানি। তিনি এই পৃথিবীর কথা, বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা নিজে লিখেছেন, কোনো চয়েস ছিল না। এবং আপনারা জানেন যে গান বাজনা, ছবি আঁকা, এগুলো কখনো বিশ্ববিদ্যালয়ের পাঠ্য হবে, এটা ইংরেজ আমলে প্রবর্তিত এতগুলি বিশ্ববিদ্যালয় কোথাও ছিল না। রবীন্দ্রনাথ প্রথম চালু করলেন। এবং মণিপুরি একটা ট্রাইবাল ডান্স, তাকে একটা আন্তর্জাতিক মানে পৌঁছে দিয়েছিলেন তিনি। আজকে এই কথা বলতে আমার খুব ভালো লাগে। বলবকে চিন্তা করছি ডক্টর শুভম সবার কোন দিক থেকে অন্য কিছু ভেবে বসবেন কিনা। বাঙালি দুভাগ বলে, বাঙালি তো ভাগ করতে খুব চ্যাম্পিয়ন। মোহামেডান, আবাহনী, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, আওয়ামী লীগ, বিএনপি চলতে থাকেন, এটা কখনো শেষ হবে না। বাঙালি এত চ্যাম্পিয়ন। আজকে বাঙালি যে পৃথিবীতে দুর্বল, তার একটা বড় কারণ হচ্ছে এটি আমি মনে করি। এটি নিয়ে চিন্তা করেন, ভাবনা করেন, জিও পলিটিক্যাল সিচুয়েশনটা চিন্তা করেন। বাংলাদেশ আজকে চীনের দিকে যাচ্ছে একবার, ভারত দিকে যাচ্ছে একবার, ভারত হয়ে সৌদি আরব হয়ে ইসরায়েলের দিকে যাচ্ছে একবার, আর একবার আমেরিকার দিকে যাচ্ছে। মানে খুব তাড়াতাড়ি, আমি খুব বাজে দুটো শব্দ মনে আসছে, কিন্তু আপনাদের সঙ্গে বলবো না। বারবার শয্যাসঙ্গী পরিবর্তনের যে প্রবণতা, এটা আজকে বাংলাদেশকে প্রচন্ড বিপদে ফেলেছে। কে কোথা দিয়ে আসছে জানি না। কোভিড নিয়ে যে গন্ডগোলটা হচ্ছিল, প্রথমত বেশ লেগেছিল ভারত যখন আমাদেরকে দিচ্ছিল, ভ্যাকসিনটা দিচ্ছিল। তো যাই হোক, কোভিড কাল আমি অত্যন্ত আগ্রহ নিয়ে পড়েছি। আমার কাছে বেশ কিছুদিন আগে গেছে বইটি, এবং পরে আপনাদেরকে আমি অকপটে বলি, প্লিজ বিনয় পাবেন, আজকে এত দামি মানুষগুলো, এরা বাংলাদেশে তাহলে কি অবস্থা চিন্তা করতে পারেন? এই পণ্ডিতগুলো, এরা যদি বাংলাদেশে থাকতেন, আজকে বাংলাদেশের অবস্থাটা কি হতো? বাংলাদেশের অনেক লোকসান হয়েছে, এরকম ৩,০০০ কোটি টাকা নিয়ে গেছে, এই টাকা পয়সা যা গেছে ওগুলি ফেরত পাওয়া যায়, তেমন কিছু না। কিন্তু যে মেধা পাচার হয়েছে, এটা বোধ হয় সহজে পূরণ করা। আজকে আমি বারবার এইটি ফিল করছিলাম, এবং আরেকটা ফিল করছিলাম, এটা আমি বলে দিই লজ্জা সরল ত্যাগ করে। এই প্রথম পণ্ডিত জনেরা সাধারণ মানুষের সঙ্গে পাশাপাশি এসে কথা বললেন, যে জিনিসটি আমি এই ২.৫ বছরে ক্যানাডার কোথাও দেখিনি। আজকের এর মাধ্যমে আমি জানাই যে তাদের মতো পণ্ডিতদের কথা সাধারণ মানুষের কাছে যাচ্ছে, আমরা অনুভব করতে পারছি। এটা একটা বিরাট ব্যাপার বিষয়। আর বলবো, এটা না বলে পারি না যে সত্যেন বসুর মতো পণ্ডিত
বোস আইনস্টাইন থিওরিস্ট বোস, সত্যেন বোস, তিনি যে বিশ্ব সম্মানটা পাননি, কিংবা আমাদের জামাল নজরুল ইসলাম ফিজিক্সের তিনি যে সম্মানটি পাননি, তার প্রধান কারণ হচ্ছে রাষ্ট্র কোন রকমের পৃষ্ঠপোষকতা করেনি। আমেরিকার এক চতুর্থ শ্রেণীর কবি আছে, তার কবিতার অনুবাদ করছেন সৈয়দ আলী হাসান, শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, মোহাম্মদ মনিরুজ্জামান থেকে শুরু করে প্রত্যেকে চতুর্থ শ্রেণীর এক কবি গেছেন ঢাকাতে। আমরা একটুখানি এই অ্যাম্বাসেডারের বাসায় দাওয়াত খেয়ে একটু বিস্কিটে মুখে দিয়ে একটু আয় মেরে দীর্ঘায়ী করতে করতে বাসায় ফিরেছে, বাসায় ধমক হয়েছে। যে কথাটা বলতে চাচ্ছি, বাংলাদেশের বিখ্যাত লেখকরা যখন আসে বিদেশে, তার খবরটা কেউ নেয় না। আমি একমাত্র জার্মানিতে আমি দেখেছি অ্যাম্বাসেডার আমাকে একটা রিসিভ করেছে, এবং আরেকটা জায়গায় দেখেছি অ্যাম্বাসেডার আমার অনেকে একটা ডিনার দিয়েছে, এবং সেখানে ইন্ডিয়ার দুজন গেছিলেন, তারা বেচারা খান কি বলে নিরামিষ সবসময়, এবং তারা ওইখানে খাবার খেয়ে মোটো আনন্দ পাচ্ছিলেন না। আমি যখন বললাম তখন অ্যাম্বাসেডার খুব আফসোস করে বললেন, চরিষা আপনি বললেন না তিনি ক্যালকাটা না ভারতের যেটা শিল্পকলা একাডেমির মতো একটা প্রতিষ্ঠান, তার অ্যাডভাইজার, প্রধান অ্যাডভাইজার একজন বাংলাতে চাকরি, তার সঙ্গে সিলেট লাগছে। যে কথাটা বলার জন্য এত সব আয়োজন, সেটা হচ্ছে এই বইটি আপনারা সবাই বাংলাতে লিখেছেন বলে কৃতজ্ঞ। আমি যদি বলি অকৃতজ্ঞতা হবে, আমি কিন্তু এই বইটি একটি ইংরেজি ভাষ্য থাকা উচিত বলে আমি মনে করি। এটা ইংলিশ, এটা যদি বলছেন যে বহু ভাষায় সংস্করণ, কে জন্য বলেছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ এই শব্দটি ব্যবহার করার জন্য। কবিতার উপরে যোগ্য ব্যক্তি খুব বেশি নেই, পণ্ডিত আছেন, কিন্তু ওনার কৃতিত্বটা হচ্ছে, এটা হতে পারে যে টেলিভিশনে টক শো করেন, এইমাত্র বলে গেলেন, আরেকটা হচ্ছে সংবাদপত্রে লেখেন। সাংবাদিকদের নিয়মই হচ্ছে, সোজা কথা, সাংবাদিকের নিয়ম হচ্ছে ক্লাস 5 থেকে পানালার থেকে আরম্ভ করে পিএইচডি এরা যেন পড়তে পারে। তার ফলে তার কি হয়, তার ভাষাটা সহজ সরল হয়ে ওঠে। এবং কবিদের মতো এত জটিল বিষয়, আমি তো বারবার পড়তে গিয়ে হোঁচট খাচ্ছিলাম। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমাকে বেশ কষ্ট করতে হয়েছে, কারণ আমি অভ্যস্ত তো বিজ্ঞানের ভাষা পড়তে, এবং সেখানে এই বই কিভাবে যে লিখলেন শোয়েব, আমি সত্যি অবাক হয়ে গেছি। আমি আর যে কথাটা পরে বলা উচিত ছিল একটু আগে বলি, সেটা হচ্ছে যে কোনো কৃতি পুরুষের সঙ্গে অপোজিট সেক্সের থাকা দরকার। প্রেমিকা হতে পারে, স্ত্রী হতে পারে, মা হতে পারে, বোন হতে পারে। এবং একেবারে সুন্দর ধরেছেন কণার কথা, কণা সিদ্দিকির কথা বলেছেন। আমি নিশ্চিত শুধু কণা সিদ্দিকি না, আজকে তার মেয়েটি আমাদেরকে নিয়ে এলেন, এবং আজকে সকালেই আমাকে শুয়ে বলেছেন আমার ছেলেটা তাকে খুব সুবিধা হতো, এই আশা আনানো আমার কাজটাও করতে পারতো। অর্থাৎ ফ্যামিলি বলতে যেটা বুঝি, যেটা আমি সর্বাধিক গুরুত্ব দিই, এই পারিবারিক জীবনটা তাকে কিছুটা অবশ্যই সাহায্য করেছে। প্লিজ give a big hand for scholarship. তিনি অবশ্যই করেছেন। এবং এরপর আমি যেটা বলবো, এটা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি, আমার চোখ দিয়ে পানি পড়ছে এই জায়গাটা। তিনি যখন বলছেন একটু যখন আহ্বান জানালেন গোটা সোসাইটির থেকে তোমরা স্বেচ্ছাসেবক হিসেবে আসো, তখন যে কম্পিউটারে কাজ হচ্ছিল, সেই কম্পিউটারে এত বেশি ঢুকেছে, সেই কম্পিউটারটা ভেঙে গেছে। উনি বলছেন এরই বলে দেশপ্রেম। এই জায়গাটা করছি, তখন যেমন গা কাটা দিয়েছিল, আজকেও গা কাটা লিখতে যায়। এটাই আমি বলছিলাম, লিখতে জানি, শরৎচন্দ্র যেটা বলেছিলেন, হাত থাকলে লেখা যায় না, শরীর লিখতে জানি। তার লেখা পড়লেই আপনি পাবেন গানের বাণী পাবেন, রবীন্দ্রসঙ্গীত পাবেন, হাসান রাজার গান পাবেন, এমনকি আমাদের মনীষী লেখকদের কথা পাবেন। ইনভার্টেড কমার মধ্যে থাকেনি, ওইটা সরাসরি পাঠতে চলে গেছে। ঠিক পাওয়া যায় যে বাংলা সাহিত্যের সঙ্গে, বাংলা সংস্কৃতির সঙ্গে এত বছর প্রবাস থেকেও, জাপানে কত বছর, তারপর বিভিন্ন দেশে, এবং আমি যেটা শুনেছি সেটা হচ্ছে মোর দেন 1 মিলিয়ন মাইলস, 1 মিলিয়ন ওকে, হ্যাঁ 2 মিলিয়ন মাইলস তিনি এই প্লেনে হয়েছেন, এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় গেছেন,
এবং সেখানে গিয়ে আমি ওখানে গিয়ে পনির খেয়েছি আর ওখানে গিয়ে রেড ওয়াইন খেয়েছি, এই গল্প না। সেখানে কারণটা কি, ওই কী কারণটা কি কারণটা কি, অর্থাৎ জীবন সম্পর্কে আমি এই কথাটা খুব গুরুত্বপূর্ণ বলতে চাই যে জীবন অত্যন্ত প্রিয় জিনিস। মরিতে চাই না আমি সুন্দর ফুল, মানবের আমি মাঝে আমি বাঁচিবারে চাই। রবীন্দ্রনাথজির এই মারাত্মক কথাটি খুব অল্প বয়সে লিখেছিলেন, কিন্তু সাংঘাতিক। এখন আমাদের সোনা দিয়ে বাঁধার মতো কথা, আমরা বাঁচতে চাই। এবং এই কোভিড শিখিয়ে গেছে, তুমি নিজে সাবধান থাকো, নিজে বাঁচো এবং অন্যকে বাঁচতে দাও। কোভিড এই 2 বছরে আমাদেরকে শিখিয়েছে নিজের সঙ্গে কথা বলতে। আমি জানি না আপনাদের হয়েছে কিনা, আমি নিজের সঙ্গে প্রচুর কথাবার্তা বলেছি। এই সুযোগটা হয় না সাধারণত। টেলিভিশনে আপনার কৃষিকাজ শিখেছি, স্বাস্থ্য বিষয়ক কাজ শিখেছি এবং অত্যন্ত কথাগুলি আমি পড়েছি। বিজ্ঞান বলছে যে আদা রসুন এটি খেলে কী হয়, আমি আবার এগুলি করে চর্চা করবো কিনা ভাবছি। লেখাপড়ার পর থমকে গেছি না, একটু চিন্তা ভাবনা করা আছে। অর্থাৎ বিজ্ঞান এবং বিজ্ঞান মনস্কতা, চিকিৎসক এবং চিকিৎসা বিজ্ঞান খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এটা। এবং কোভিড এই 2 বছরে এটি আপনারা কেউ ভ্যাকসিন যারা আবিষ্কার করেছেন তাদের উদ্দেশ্যে আমাকে কেউ হাততালি দেয়নি কখনো। এটা পৃথিবীতে চিৎকার করে বড় বড় মাইক দিয়ে একত্রে হাততালি দিলেও কুলোবে না। কি বাঁচিয়ে দিয়েছে, চিন্তা করা যায়। এবং এখানে কি করতে গেল, এখান থেকে করতে এসেছে বাংলাদেশের কাছে করতে দেখা গেল যে ইটালিতে আক্রান্ত মানুষজনকে বাঁচানোর জন্য দেশে নিয়ে যাচ্ছিল 313 জন বোধ আমি জানি না। এই তখনই কোভিডটা আমাদের দেশে ছড়ায়। এখানেও বোধ হয় অনেকটা সেরকম। চীন থেকে 2 জন এসেছিল জানি কোথায়, তারপর ইটালি থেকে এসেছে বিভিন্ন জায়গায়। এই যে ছড়ানোর ব্যাপার, সোশ্যাল ডিস্টেন্সের কথা, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এখানে অনেক ইশারা আছে। আজকে যে কথাবার্তা আলোচনা হয়েছে না, অনেক ইশারা আছে। আমি কি বিনয়ের সঙ্গে একটু অনুরোধ করবো, যারা আপনারা আলোচনা করলেন একটু লিখে যদি পাবলিশ করতেন, সমাজে সত্যি খুব উপকার হতো। আপনারা যদি লেখেন, আপনারা হাততালি দিলে তারা লিখতে উৎসাহিত হবে। আমি তো হাততালি না দিলে লিখে না। থ্যাংক ইউ। আপনারা যদি একটু লিখেন, এবং আমি যেমন রাজাকে অনুরোধ করেছিলাম লিখে ফেলার জন্য, উনি অনেকক্ষণ মাথা চুলকালেন, আমি দেখলাম। মাথা চুলকালে যদি লেখা হয় তা আবার মাথা চুলকাতে পারবো, যে আবার মাথা চুলকান। আমি বলছি যে লিখে ফেলেন, এটা খুব প্রয়োজন। লিখে ফেলাটা দরকার, প্রচার এবং প্রসারের দরকার। আপনারা তো অনেক আশা করছেন 3য় সংস্করণ, 4র্থ সংস্করণ। 1ম সংস্করণ বাংলাদেশ শেষ হয় কয়েক বছরে, দেখেন না বাংলাদেশের মানুষ বই কেনে না। সন্ধ্যার পর সনি, জিটিভি, স্টার জলসা এগুলি দেখে, বাংলাদেশে বই পড়ে না। আমার প্রভুকে দেখতাম দুপুরবেলা দেবদাস কতবার যে পড়েছে, সেই বইটা আবার নিয়ে পড়তে পড়তে ঘুমোচ্ছে। আমি আজকাল মহিলারা মাফ করবে, আগে ছেলেদের কথা বলি, ছেলেদের হাতে বই খুব একটা দেখি না, ল্যাপটপ দেখি। এবং আসার সময় আমরা যখন ট্রেনে আসছি, এই প্রথম দেখলাম প্রত্যেকের হাতে মোবাইল আর প্রত্যেকের করছে। আমি 2টা লক্ষ্য করলাম, 2টা ছেলে ক্লাস করছে, বক্তৃতা হচ্ছে, সিরিয়াসলি দেখছে। আজকে কোভিড আমাদেরকে শিখিয়েছে বড় ইনস্টলেশন না করেও ঘরে বসে বড় কাজ করা যায়। এটি কিন্তু কোভিড শিখিয়েছে। কোভিড আমাদেরকে আরো অনেকটা শিখিয়েছে। প্রিয়জন মারা গেলে প্রবাসে কিরকম কষ্ট লাগে এটি আমরা জানতাম না, এটা খুব কোভিড শিখিয়ে গেছে। আমি কথা খুব বাড়াবো না। আমি লেখকের কাছে, আমি অন্তর থেকে লেখককে অভিনন্দন জানাই। একটি মাত্র বইয়ের কথা বলা হয়েছে না, কোভিড নিয়ে আর একটা বই হয়েছে। ডক্টর নুরুন নাহার একটা বই লিখেছে, তিনি আমেরিকায় থাকেন। এই বইটি ঢাকা থেকে বেরিয়েছে। আমাকে ডক্টর নুরুন নবী, উনি জাপান থেকে পিএইচডি করেছে। ডক্টর নুরুন নবী 5-6 দিন আগে আমাকে বললেন, কারণ আজকে আমার কবিতা পাঠের আসর গেল নিউ ইয়র্কে। আমি আজকে তার উদ্বোধন গেল পরশু দিন, আমি তখনও পারিনি থাকতে। আজকেও কবিতা পাঠের আসরে অনুপস্থিত, কিন্তু আমি কবিতা রেকর্ড করে পাঠিয়ে দিয়েছিলাম। এটাই টেকনোলজি ডেভেলপমেন্ট। এই যে জুমের কথা বললেন, আমার জুমে এখনো প্রবলেম হয়,
সিনিয়র আমি খুব কনফিডেন্টলি আমি টেপাটেপিটা করতে পারি। আমি কিন্তু এই মোবাইলের টেপাটেপিটা রিসেন্টলি শুরু করেছি। আমি কথা ভালো না, আমি বিজ্ঞান প্রযুক্তি, বিজ্ঞানের ব্যবহার, প্রযুক্তির ব্যবহার আমরা হামেশা করি, কিন্তু আমরা কেউ বিজ্ঞান মনস্ক না। এটি বিজ্ঞান মনস্ক এবং বিজ্ঞান পড়ার সমার্থক শব্দ না। এবং খুব সুন্দর করে এই জায়গাগুলো একটু ব্যাখ্যা দিলে ভালো হতো। শোয়েব খুব সুন্দর করে লিখেছে যে চিকিৎসার সঙ্গে যারা যুক্ত, চিকিৎসক যাদের বাস্তব অভিজ্ঞতা আছে জ্ঞানের সঙ্গে সঙ্গে, এবং চিকিৎসা বিজ্ঞান, ওষুধ নির্মাণ ইত্যাদির ক্ষেত্রে যারা যুক্ত, তাদের এই ক্ষেত্রে সমন্বয়ের অভাবটা তার চোখে পড়েছে এবং সে বিষয়ে তিনি লিখেছেন। আমার খুব ভালো লাগছে, অন্য করবে না, কারণ আমি রবীন্দ্রনাথ কালো আমার ওই বাঁচতে ভীষণ ইচ্ছা করে। অনেক বছর হয়ে গেছে, মানে চুল অনেক আগে বেশি পাতা উচিত ছিল, কম পেকেছে, কিন্তু বাঁচতে আমি সত্যি ভালোবাসি এবং শুধু নিজে না, সবাইকে নিয়ে বাঁচতে ভালোবাসি। আজকে এই কথাটা বলবো আমি, যে সেটা হচ্ছে আমরা যতই দূরে যাই কিন্তু বাংলাদেশ আমাদের সঙ্গে থাকে। আমাদের সৌভাগ্য আজকে বাংলাদেশ এখানেই আছে, মাননীয় হাই কমিশনার সাহেব এখানে আছেন। আজকে বাংলাদেশকে আমরা আরেকভাবে পেয়েছি। কাজেই শুধু ডাক্তার না, তিনি ডাক্তার, চিকিৎসক যেমন, তেমনি হেলথ অ্যাডমিনিস্ট্রেশনে এগুলো সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি। স্বাভাবিকভাবেই আমরা তার কাছ থেকে, আমি আশা করি আজকের ঘটনার পর তিনি একটি প্রবন্ধ লিখতেন, এবং সেই প্রবন্ধ শুধু বাংলাদেশের জন্য না, অনেকের জন্য একটা কাজে লাগবে। এই জন্যে তার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স আছে, এই প্রশাসনিক অভিজ্ঞতা তাকে আরও বেশি লিখতে উদ্বুদ্ধ করবে আমি ধারণা, আমি এটি আশা করছি।